আপকি আদালতে বাগেশ্বর ধামের প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি একটু বেশি রসিক প্রকৃতি। আচ্ছা শাস্ত্রী মশাই, যারা কথক ঠাকুর, প্রবচনদাতা, সাধু, সন্ন্যাসী সাধারণত ধীর গম্ভীর স্বভাবের হয়ে থাকেন, কিন্তু আপনি খুবই রসিক, চঞ্চল, মজা করতে থাকেন। আর আপনার যারা ভক্ত তাদের সাথেও খুবই মজা করেন। जिसकी मस्ती जिंदा है उसकी हस्ती जिंदा है, वरना जबरदस्ती जिंदा है। আমার জীবনে না আসক্তি না অনাসক্তি, না মোহ না নির্মোহ, না আমি বৈরাগ্যী না গৃহস্থ বর্তমানে। তো ভগবানের কৃপায় যেরকম জীবন, সবার নিজের নিজের প্রবৃত্তি থাকে, স্বভাবে সাধুর গাম্ভীর্য থাকা উচিত, চঞ্চলতাও থাকা উচিত, তবে জীবন আনন্দের সঙ্গে কাটাতেও হবে। সেই জন্যই মজায় জীবন কাটাই, পরোয়াই করি না মানুষের কি টেনশন আছে, কারণ আমি টেনশন নিতেই আসিনি, কিছু মানুষকে দিতে এসেছি। এই যে আপনার চঞ্চল স্বভাব, এই যে মজা করা, এটা এখন অ্যাকোয়ার করেছেন নাকি ছেলেবেলা থেকে ছিল? জন্মই, হয়তো গত জন্মেও মনে নেই, মনে হয় এরকমই ছিলাম। এমনটাই আমি। এর পেছনে কারণ হলো আমি নিজের জীবনে আমার গুরুর কাছে একটা কথা আমি শিখে নিয়েছি। আমার গুরু বলতেন যে সিরিয়াস দেখতে হলে হাসপাতালে যাও, সিরিয়াস লোকেদের হাসপাতালেই দেখা যায়। জীবন একটা সংগ্রামের কাহিনী, জীবন নিজের মতো করে যাপন করতে হয়, মন খুলে বাঁচা, এমনভাবে বাঁচো যে কেউ আমাদের জীবনে এলে এমন এক খোলা বই যে কেউ এসে পড়ে যাবে। তো যখন ছেলেবেলায় দুষ্টুমি করতেন তো স্কুলে বকুনিও খেয়ে থাকবেন। আমার টিচার আমাকে খুব ভালোবাসতেন। ছোটবেলা থেকেই প্রভু হনুমানের কৃপা, গুরুদেবের আশীর্বাদ পেয়েছি। তো আমার যে টিচার ছিলেন না, আর আশ্চর্যের কথা হলো আমি পৃথিবীর এমন বিচিত্র ছাত্র যে টিচারের কাছে আমি পড়েছি তাকেই আমি সিদ্ধি পাওয়ার পর চেলা বানিয়েছি। ওনার ঠিকুজি বানিয়ে দিয়েছিলেন? ওর ঠিকুজি বানিয়ে দিয়েছি। ঠিকুজি বানিয়েছি সেটা ঠিক আছে, ওর ভেতরে ভাবটা জেগেছিল। উনি বলেছেন যে সেটা অন্য কথা, যে আপনি আমার ছাত্র ছিলেন, কিন্তু আমার ইচ্ছা যে আপনি আমাকে মন্ত্র দীক্ষা দিন। তো আগে আমি স্যার বলতাম, এখন গুরু পূর্ণিমায় উনি আমাকে গুরু বলেন। এখন আমি তো এটা বলতে পারি না যে আশীর্বাদ নিন চেলায়, আসলে আপনি তো আপনিই, তাই না? কিন্তু আমি শুনেছি যে আপনার ছোটবেলা খুবই অভাবের মধ্যে কেটেছে। হ্যাঁ, সমস্যার মুখোমুখি হয়েছেন আপনি। আমার মজা করার এটাও একটা কারণ, কেননা আমার জীবন খুব অভাবে কেটেছে, জীবন নানান বিচিত্র সমস্যায় কেটেছে, আজও সমস্যা রয়েছে, আর সমস্যা থাকা উচিত, সমস্যা কিছু তো খারাপ নয়। যে হাসছে তার অনেক দুঃখও ছিল, আর এমন কি যে তারার মতো চমকাচ্ছে, অবশ্যই তার জীবনে অনেক অন্ধকার ছিল নিশ্চয়ই, তাই আজ সে উজ্জ্বল। আমার নিজের জীবনে ছোটবেলায় যা ছিল, আমার বহু বিচিত্র সমস্যায় কেটেছে। কখনো কখনো চেষ্টা করি যে সেই ছেলেবেলা বেরিয়ে না আসে, চেষ্টা করলেও তাকে থামাতেও পারি না, সেই ছেলেবেলা থেকে বেরিয়ে আসবেই আসবে। জীবন এমন ছিল যে খাবার ব্যবস্থা ছিল না, এমনকি পরার কাপড়ও ছিল না, একটাই কাপড় পরে দুটো বছর কাটিয়ে ফেলতাম। খাবারের জন্য আমি গ্রামের ঘরে ঘরে যেতে হতো, তারপর কিছু চাল পেতাম, কোথাও আটা পেতাম, আর সেগুলো দিয়ে মা খাবারটা বানিয়ে দিত। আমার ছোট বোন, ছোট ভাইও ছিল, আমি বড় ছিলাম। বাবা কিছু করতেন না তখন, আর এখনো করেন না উনি। তো গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে যে অবস্থায় পড়েছি আমি, অনেক সমস্যা। একটা ঘটনা আমার এখনো মনে আছে যে আমাদের গ্রামে আমাদের একজন প্রতিবেশী ট্রাক্টর কেনেন। তো উনি তখন আমাকে ৳১ প্রতিদিন হিসেবে এই কাজের জন্য রেখেছিলেন যে যখন কোনো ক্ষেতে ট্রাক্টরটা যাবে তখন কত ঘন্টা ট্রাক্টরটা চলছে সেটার হিসাব রাখতে হবে, আর যে কোন ক্ষেতে কত ঘন্টা চলল তার পুরো হিসেব। পড়ালেখায় আমি মোটামুটি ঠিকঠাক ছিলাম। তো ওই হিসেব-টিসেব রাখতাম, সন্ধ্যা হলে একটা টাকাও পেতাম। সেই সময় পারলেজির ছোট প্যাকেট ছিল, সেটা কিনে নিয়ে আসতাম আমি। ২ টো বিস্কুট আমার বোন নিত, আর ১ টা বিস্কুট ভাইও নিয়ে নিত। তো এইভাবেই দিনটা কাটতো। দিন কেটে যেত। তো পাশেই মেলা হতো খাজুরাহোতে আমাদের ওখানে। সেই মেলাতে আমরা যেতে পারতাম না। মাকে বলতাম অন্য বাচ্চারা কেউ পেঁপে নিয়ে আসছে, কেউ ডুগডুগি আনছে, আমরাও যেতে চাই। কেউ ধারও দিত না তখন, কেউ নিয়েও যেত না। তো এই যে এত সংগ্রাম ছিল, অন্ধকার রাত ছিল। আজ মানুষ অবশ্যই চাকচিক্যটাই দেখতে পাচ্ছে। বাগেশ্বর ধাম, বাগেশ্বর বাবা, দামি দামি চার্টার বা কোনো গাড়ি। কিন্তু জীবনে যত অন্ধকার রাত আমরা কাটিয়ে দিয়েছি সেসব আমি ভুলিনি। তো আমার শৈশব এখনো মরে যায়নি, শুধু চেপে রাখা হয়েছে। নিজেই চেপেছি, অন্য কিন্তু কেউ করেনি। নিজেকে দাবিয়ে দিয়েছি ভাইয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য, সমাজের জন্য, হিন্দুদের জন্য, হিন্দুত্বের জন্য।
আর এখন যেই অবস্থায় ফিরেছি, একটু ভালো আছি এখন, তখন মনে হয় যে কখনো কখনো একটু ইচ্ছা পূরণ করি, কখনো ক্রিকেট খেলতে ইচ্ছে করে, কখনো কখনো আবার কখনো আমাদের মস্তি করারও একটু ইচ্ছে হয় আমার তখন। তবে এমন কোনো কাজ কখনো করি না হিন্দুদেরকে ছোট দেখানো হয়। দেখুন, এটা তো ভালো কথা একটু রঙ্গরসিকতা করা, কিন্তু এখন তো আপনার লাইফ একদম বদলে গেছে। অনন্ত আম্বানির বিয়ের জন্য আপনি স্পেশাল হুম। প্লেনে অস্ট্রেলিয়া থেকে এলেন এখানে। ডাকা হয়েছিল। এতে আমার কি ভুল? আপনি ডেকেছেন তো আপকি আদালতে চলে এসছি। এটা আলাদা কথা যে আপনি চার্টার পাঠাননি আমাকে। এটা আপনার অক্ষমতা। আমার কোনো দোষ নেই এতে। কেউ বলবে তো আমি অবশ্যই সাধু। ও খুব প্রিয়, ও খুব ভালোবাসা। ওদের যে কাজটা করেছেন অভূতপূর্ব করে নিজের বিবাহ পরম্পরাকে, মাঙ্গলিক কার্য, উৎসবকে মহোৎসব বানিয়েছেন এবং সনাতন সংস্কৃতির সাথে করেছেন। এই দেশে ধনী অনেক আছে। কিন্তু এমন বড়লোক হওয়া উচিত যাতে সাধুরাও থাকবে, দেশের নেতারাও হোক, দেশের অভিনেতাও হোক, আর সন্তও হোক, মহন্তও হোক, আদরও হোক, সৎকারও হোক, পরবও হোক, উৎসবও থাকবে। তো ওনাদের ওই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আমার সত্যিই ভালো লেগেছে। উনি বললেন যে আপনাকে আসতে হবে। উনি ফোন করলেন যে আমি ততক্ষণ বরবেশে সাজবো না যতক্ষণ না দাদা বলে আপনি এসে না পৌঁছচ্ছেন এখানে। তো আমি দাদা বলেছি আমি অস্ট্রেলিয়ায় আমার প্রবচন আছে, সেটা বলে আমি দক্ষিণাও পাবো না, অসুবিধাও হবে তখন আমার। তখন উনি আমাকে বললেন যে টেনশন হবে না, প্রবচনের সময় আমি পাঠিয়ে দেবো। চমকে কিভাবে পাঠাবেন আপনি? উনি তখন বড় একটা চিল গাড়ি পাঠিয়ে দেন। আমি উড়োজাহাজের নাম দিয়েছি, নতুন রেখেছি চিল গাড়ি। উনি খুব বড় চিল গাড়ি পাঠিয়ে দেন, তাতে আমি আরামে শুয়ে শুয়ে চলে আসি। ওতেই স্নানের ব্যবস্থাও ছিল। আশ্চর্য উড়ে যাওয়া ছিল। আমি তো ভগবানকে বলেছি এরকম প্রতিবার পাঠায় যারা যারা আমাকে ডাকবে। এখন আপনি পাঠাননি, সেটা তো আপনার অক্ষমতা, তাই না? আর রোলস রয়েসও পাঠিয়েছিলেন এয়ারপোর্ট থেকে আপনাকে আনতে? ওটা দ্বিতীয়বার। আমি বন্দতলা গিয়েছিলাম। তো বন্দতলায় একটা ছোট কাজ ছিল আমাদের, অনুষ্ঠানের ক্রমিক আরকি। ওখানে গিয়েছিলাম। তো তখন নামটা শুনেছিলাম যে রোলস রয়েস, কিন্তু আমি কখনো চড়িনি। কিন্তু সত্যি কথা বলতে যা কিছু আছে নিজের বাবার কিছু নয় কিন্তু। পেয়েছি কিছুক্ষণের জন্য, অতিথিদের মতো। জীবনের সারা পৃথিবী আমার অতিথি। আসে আর চলে যায়। এখানে কেউ মালিক নয়, সবাই অতিথি আমার জীবনে। আমিও একজন অতিথি। ওরা ডাকে কুরসিতে, গুরুজি এখানে একবার বসুন। মানুষ খুশি হয় যাতে থাকে তার প্রসন্নতার জন্য। এতে যদি সে খুশি হয় আর এতে যদি সে আনন্দও পায়, আমি এরকম বসলে, উনি হয়তো দেখেছেন আমার কাহিনী, উনি খুব ভালোবাসতেন। তা আমি বললাম কোনো ব্যাপার নয়, আপনি বলেছেন যে পাঠিয়ে দিন, তো আমি ওতে বসে পড়ি, মজাও নিয়ে নিলাম। গেটটা খোলে আর কি উল্টো। কিন্তু আপনি কেমন স্টাইলে থাকেন তার কিছু ছবি আমি মানুষকে দেখাতে চাই। কই দেখান। তো আপনার চশমা, আপনার জ্যাকেট সবকিছু ব্র্যান্ডেড। এসব নিয়ে আলোচনা হয় না, নিশ্চয়ই? একটাই তো আছে। বাকি তো সব খুবই লো কোয়ালিটির। ৬০ টাকার, ২০ টাকার। কেউ নিয়ে আসে এসব। আর যারা আমার প্রিয়, ওদের আনন্দের জন্য, যারা আমার শিষ্য, দীক্ষিত শিষ্য অথবা খুব প্রিয়, ভালোবাসে, ছোটরা আসে, গুরুদেব আসে, আপনি একবার পরে দেখিয়ে দিন না, আমার ভালো লাগবে। আমি পরে ফেলি তখন। আমার মনে হয় যে এটা কোনো দোষের কিছু না। এইজন্য দোষের নয়, কারণ আমি না কখনো সন্ন্যাস নিয়েছি, না আমি সাধু। যখন আমি সাধু নই, না আমি কখনো ঘোষণা করেছি, তাহলে এটা পড়াটাও দোষ নয়। যখন এই দেশে একজন ধর্ষক কোটি টাকার বাড়িতে থাকতে পারেন, যারা নাচানাচি করছে মহামূল্যবান বাড়িতে গাড়িতে থাকতে পারে, দেশের সঙ্গে বেইমানি যারা করে, যারা এখানে ঘুষ নেয়, যে ব্যক্তি এই দেশে বড় বড় বাংলোতে, বড় বড় গাড়িতে থাকতে পারে, একজন সাধুকে কেউ দিয়েছে আর সেই চশমাটা সে পড়েছে, তো সেটা সহ্য করে না কেন? এতে কোনো দোষ নেই আমার তো মনে হয়। হ্যাঁ, আমার আসক্তিও নেই, অনাসক্তিও নেই, অপেক্ষাও নেই, আর কোনো বারণও নেই। আমার কামনা নেই এই চশমা চাই, আমার কামনা নেই যে রোলস রয়েসও চাই। গরুর গাড়িতে চড়েও আমি গিয়েছি, কিন্তু সেটা কেউ কখনো খবর নিয়ে দেখেছে? আমি মহারাষ্ট্রতে গরুর গাড়ি চেপেছি, সেখানে পুরো অবস্থা ছিল না, কিছুই যাওয়ার উপায় ছিল না। আমি গরুর গাড়ি চেপে প্রবচন দিতে গেছি, সেই সংবাদ তো কেউ দেখায়নি। আমি সাইকেলে চালিয়ে গেছি, সেটা তো কেউ দেখায়নি। এই দেশে অনেক কাজ আমি করেছি, সেই সব কেউ কখনো খবরে দেখায়নি। কিন্তু চশমা একবার পরে নিয়েছি, জ্যাকেট একবার পরে নিয়েছি, সবাই আলোচনা করছে এখন। এর কারণ হলো যে আপনি যেমন নিজের কথাবাচনে বলেন যে लगा कि आग दौलत में हमने ये शौक पाला। हमने शौक पाले हैं और कोई पूछे तो कह देना कि बागेश्वर वाले हैं। হ্যাঁ, তো আপনি তো অন্যের ধন দৌলতে আগুন লাগাচ্ছেন। না,
প্রথমত लगा के आग दौलत, लगा के आग शोहरत में, लगा के आग दौलत में हमने ये शौक पाले हैं। कोई पूछे तो कह देना हम बागेश्वर वाले। এর মানেটা হলো যে আমরা পড়ি কিন্তু নিজের ভাবি না। আমি এখানে বসে আছি কিন্তু এটা আমার নয়। এই জগৎ নিজের নয়। আমি নির্মোহ। মিলে গেলে ওয়েলকাম, আর না মিললেও ভিড় কম। তো যেটা আরতিতে বলা হয় যে তেরা তুঝকো অর্পণ। খেয়াল আগে মেরা, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ তো নেই। এখনো কারো ভাবনাকে আমি আঘাত করতে পারবো না, তাই না? কেউ একবার এসেছে খুব শ্রদ্ধা ভাব নিয়ে, তার ভাবনাকে আমি কি করে আঘাত করব বলুন তো? এমনিতেই এসব আসে, তো এদের আঘাত না করলে প্রসন্ন থাকে, কারণ আমি তো এদের প্রসন্নতার জন্যই রয়েছি। শিষ্যের প্রসন্ন হয় যাতে, গুরুও তাতেই প্রসন্ন থাকে। পরমাত্মা যাতে প্রসন্ন, ভক্ত তো তাতেই প্রসন্ন হয়। সাধকের যাতে প্রসন্নতা, সাধক তাতেই প্রসন্ন থাকে। তো আজকাল যখন লন্ডন যান, দুবাই যান, সেটা কাকে প্রসন্ন করার জন্য যান? হিন্দুদের প্রসন্ন করতে। ওখানে থাকা ভারতীয়দের প্রসন্ন করতে যাই আমি। ওখানকার অধিবাসী মূল পরম্পরার মানুষদেরকে প্রসন্ন করার জন্য, ওখানকার ইংরেজদেরকে আকর্ষণ করার জন্য যে তুমি আমাদের এখানে ছিলে আর এখন আমি তোমাদের এখানে এসেছি, তো এসো ভাই, ওয়েলকাম টু ইউ। এতে দোষটা কি? মনে হয় না এটা দোষের? যাওয়াই তো উচিত। সাধুদের যাওয়া উচিত যাতে আমাদের পরম্পরার প্রসার ঘটে, আমাদের সংস্কৃতির প্রসার হয়। কিন্তু একটা কথা আমার পাকা, বিচার যতই নতুন নিয়ে চলি না কেন, সংস্কার পুরনো নিয়েই চলি। কিন্তু আমি এটাও শুনেছিলাম যে লন্ডনে একটা বাথরুমে আপনি আটকে গেছিলেন অনেকক্ষণ ধরে। এই খবর জানি না কোথা থেকে খুঁজে পান আপনারা। আমি গ্রামের মানুষ তো, প্রথমবার যখন লন্ডনে যাই 9 ঘন্টা উড়োজাহাজে করে, পুরো সংকোচের সাথে ছিলাম। কিছু উল্টোপাল্টা আমি না খেয়ে ফেলি, গন্ডগোল না হয়ে যায়। ইংরেজি জানি না আমি কিভাবে কাজটা চলবে, এটা একটা নতুন ঝামেলা। ইংরেজিতে একটা সেন্টেন্স শেখা, একটা সেন্টেন্স দিয়ে আমি পুরো দেশে ঘুরে বেরিয়েছি। I cannot speak in English, but I can understand your feelings. যেই আমি লন্ডনে নেমেছি, তো হিথ্রোতে একটা জায়গা আছে বেম্বলি। তো বেম্বলিতে একজন চেলা নিতে আসে, ফুলমালা পরায় আমাকে আমার আশীর্বাদের। তারপর আমাকে রুমে নিয়ে যায়। মহারাজ, এটা হলো রুম। তো আমি দেখেছি যে প্রথমবার আমি লন্ডনে এসেছি, প্রথমবার বিদেশে, প্রথম যাত্রা ছিল আমার বিদেশে। তো আমি বাড়ি দেখি, ওখানে কাঠের বাড়ি ছিল, বেশ ভালোই লাগে। সুন্দর করে নিচে কার্পেটটা বিছিয়ে, মোটা গদি, খুব ভালো লাগে আমার। তখন ঠান্ডাও ছিল। আমি ভাবি স্নান ধ্যান করার পর খাবারটা খেয়ে নেব। যেই কাপড়গুলো আমি ভেতরে গেছি, আমি তো বেশ অবাক। আরে এখানে তো কোনো কলই নেই দেখছি। আমি খুব টেনশনে পড়ে গেলাম, কাপড়ও খুলে ফেলেছি। কিভাবে যাই? তো তোয়ালটাকে জড়িয়ে নিয়ে আমি এভাবে নাগা বাবা হয়ে বাইরে চলে যাই, যে বালতিই নেই ওখানে, মগও নেই দেখছি। আরে আমি তো গ্রামের মানুষ, বিদেশে তো শুধু টিস্যু পেপারই থাকে। এখন ঝামেলায় ফেঁসে গেছি আমি। আচ্ছা, কল দেখতে পেলে তো কাজ হতো, ভেতরে তো দেখতেই পাচ্ছি না আমি। কিন্তু সমস্যা কোথায়, যে জল বেরোনোর নেই, আর এই টেনশন প্রায় 30 মিনিট মাথা খাটানোর জন্য আমি আটকেই যাই। মনে হচ্ছিল যে যজমানের বাড়ি পুরো হয়নি, অর্ধেক বানিয়েই ঢুকিয়ে দিয়েছে আমাকে। তো তারপর যে সুইচটা ছিল সেটা আমি দেখতে পাই, বাটন আছে মানে কিছু না কিছু ঝামেলা এখানে একটা রয়েছে। যেই বাটনটা আমি টিপে দিয়েছি, তো অমনি শাওয়ার উপরে ছাদ থেকে জল নিচে পড়ে, গরম পড়ে, তো হাতটা আমার জ্বলে যায়। তো মনে হলো যে গরম যখন আছে ঠান্ডাও হবে ফের। তো তারপর যা হোক করে স্নান টান করে বাইরে বেরোই। তারপর যজমান বলে, গুরুদেব কোনো অসুবিধা হয়নি তো? একটুও সুবিধা হয়নি আমার। কেন? আমি বলি, বাড়িতে তোমার 20 টাকার 60 টাকার বালতি আর 20 টাকার নল ফিট করাতে পারোনি তুমি? তো তার পরের দিন দেশি ব্যবস্থা আমার জন্য করে দেয়। আর তারপরে আমি যেখানেই যাই না কেন, জলের বোতল যেটা প্লাস্টিকের হয় সেটা নিয়েই যাই সঙ্গে। আর বাথরুমে যখন যাই ওটা কেটে রেখে দিই আর কি, আমার যাতে কাজ হয়ে যায়। তো যখন পিৎজা খেতে গেলেন তখন আপনি শকড হয়ে গেছিলেন? পিৎজা, আচ্ছা, আরে আপনার কাছে তো সব খবর আছে। ওখানে আমার প্রবচন ছিল, তো যজমান সব ছেলেরা খুব ভালোও ছিল, বেশ ভাব হয়ে গিয়েছিল ওদের। আর প্রভাব দেখে, প্রবচন শুনে, তো দরবার দেখে আমি হনুমানজির নাম নিয়ে 2-3 দিন ধরে, যেই হনুমানজি লেজটা ঘোরান, তো কিছু ইংরেজিও ছিল আমার হয়ে যায়। ওখানকার লোকেরাও চমকে যায় যে ঠিক আছে, বাবা তো খুবই ভালো দেখছি। তো গাড়ি এনে একদিন বলে যে চলো লন্ডনে ঘোরাই, আমি কিছু দেখাই। তো ওখানে মহারাজ ছিলেন, তো তিনিও গিয়েছিলেন, ত্যাগীজিও ছিলেন ওখানে। তো উনি বলেন যে আপনাকে আমি পিৎজা খাওয়াবো। এখন আমি তো কোনোদিন খাইনি। তো যেই আমরা নেমেছি, ওপরে লেখা ছিল যে পিৎজা হাট। আমি বললাম, এতে তো এখানে হাট তো নেই। হাটের মানে তো কুটির হয় এখানে। আর আমি যখন সাদা মেমকে দেখি পিৎজা
যে ওই পিৎজা প্লেট থেকে খাচ্ছে সে লম্বা মতো একটা রকম তো ওই হোয়াইট হোয়াইট সাদা সাদা আমি দেখি যে ওই পিৎজার উপরে ঢালা হোয়াইট হোয়াইট সব দেখছে মনে হচ্ছে যেন ছোট বাচ্চার সর্দি হয়েছে একটা এরপর আরে এইসব আবার কি বলে এটাই নাকি পিৎজা? না আমার তো মনে হচ্ছে ঠান্ডায় ছোট বাচ্চাদের যেমন যখন সর্দি হয় না, হ্যাঁ ভাই ফেরত চলো আমাকে এখান থেকে, এসব আমি আর এখানে খাবো না। এখানে ভগবানের কৃপায় আজ পর্যন্ত অন্যকে তিরস্কার আমি কখনো করিনি, ভগবান আমাকে ক্ষমা করে দিও। অন্যকে আমি তিরস্কার করছি না, কিন্তু আমি আজ পর্যন্ত এই স্বাদ নিইনি না। আমি ওখানে খেয়েছি, আমি ভাই আমি মনে মনে আমায় ক্ষমা করে দাও ভগবান, আমি ডাল ভাত খাওয়ার লোক, আমি এসব খাবো না, আমি চললাম বাবা। আর ওখানে অস্ট্রেলিয়াতে ইংরেজি কেমন বলেছিলেন তার একটা এক্সাম্পল এখানে আছে, আমি সবাইকে দেখাতে চাই সেই ভিডিও। Thank you, your family, your business, your work, your relative, all peoples. I'm praying Lord Hanuman and bless for you. Thank you so much. ব্যাস ব্যাস দারুণ দুর্দান্ত। सही गई, राइट हो गई है। अरे गजब। আরে দারুণ ইংলিশ বলেছেন আপনি। ব্যাস এটাই বুঝে নিন যে এটাই ছিল আমার লাস্ট চান্স। আমার জীবনে একটা দুর্ভাগ্য যে আর অনেক স্টুডেন্ট এই ভিডিওটা অনেক দেখবে, এই আপনি আপকে আদালতের দেশের জনপ্রিয় এই যে প্রোগ্রাম, এতে কোনো রকম সন্দেহ তো নেই। আমার জীবনে এটা একটা দুর্ভাগ্য না, সেটা তো বলতে পারবো না, তবে একটা অভাব আছে। অনেক জায়গাতেই গেছি, অনেক পড়াশোনা করেছি, আধ্যাত্ম যত গুরুর কৃপা আমি পেয়েছি, একটা অভাব থেকে গেছে, আমি ইংরেজি পড়তে পারি না। সমস্যাতেও পড়েছি, যেমন এই গতবারও আমি নিউজিল্যান্ডে গিয়েছিলাম, তো ওখানকার প্রধানমন্ত্রী দেখা করতে আসেন, খুব টেনশন ছিল আমার। আর 2-3 ঘন্টা ধরে আমি প্রেশারেও ছিলাম যে কি বলবো, ভারতে যে উনি প্রধানমন্ত্রী তিনি তো হিন্দিই বলেন, ভালো কাজ চলে গেছে, এখন এখানে আমি কি বলবো? উনি তো ইংরেজি বললেন যে ওয়েলকাম 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 বাগেশ্বর বাবা, ওয়েলকাম ওয়েলকাম। তো আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি আর কি বলবো, আমি তো এইটুকুই জানি। আর শেষে আমি এটা বলেছি যে সরি ভাই, আই ক্যান নট স্পিক ইন ইংলিশ বাট আই আন্ডারস্ট্যান্ড। তো আমার জীবনে আমি এটাই বলবো যে ভুল করেছি সেটা অন্যরা যেন না করে। পড়াশোনা খুব জরুরি। আপনার বাচ্চাদের কাপড় দিন বা না দিন, সম্পত্তি দিন বা না দিন, ওদের শিক্ষা অবশ্যই দিয়ে দেবেন। আপনি বাচ্চাদেরকে শিক্ষাটা দেবেন। হতে পারে আপনি বড় ঘরে মেয়েকে বিয়ে দিতে নাও পারেন, বড় বাড়ি ছেলেকে আপনি নাও দিয়ে যেতে পারলেও যদি শুধু শিক্ষাটাই নিয়ে ছেলে মেয়েদেরকে আপনি দিয়ে যেতে পারেন, তবে সংস্কার দিয়ে যেতে পারবেন, তাহলে বাড়িতে না থাকলেও শিক্ষার জোরে বাড়ি সে নিজেও বানিয়ে ফেলবে আর গাড়িও বানিয়ে ফেলবে। এর মানে এটা নয় যে আমি শিখতেই পারি না, শিখতে পারি। এর মানে এটাও নয় যে আমি ইংরেজি শেখার কোনো বাসনা নেই, দুটোই আছে। কারণও আছে, আমাদের হিন্দুত্বের প্রচার হওয়াটা উচিত। আমি তো এটাও শুনেছি যে মরিশাসে যখন আপনি গিয়েছিলেন তো প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে, সেখানেও ইংরেজির অসুবিধা ছিল, তো আপনি ওনারও বুঝিবার করেন। হ্যাঁ, ওখানে মরিশাসে গিয়ে ওখানকার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুজনকেই প্রথমে তো এমনিই গিয়েছিলাম, তারপর মনে হলো যে আমাকে দেখা করতে হবে। একজন চালা ছিল, বলল গুরুজি আশীর্বাদ করতে হবে আপনাকে, আমি তো ফ্রি রয়েছি, নিয়ে চলে এসো আমাকে। কিন্তু মাথায় ছিল কিভাবে যে হবে, ভগবানের কাছে প্রার্থনা, হনুমানজির কাছে আমি নিবেদন করি কৃপা করে আমার সম্মানটা বাঁচিও। তো গুরু মহারাজকে প্রণাম প্রার্থনা করি, উনি অদ্ভুতভাবে মুখ রক্ষা করেন আমার। তো প্রথমে তো 15 মিনিট টাইম দেওয়া হয়েছিল ওনাকে, ওনার পিএ বলে আমাকে 30 মিনিট দিলাম, 15 মিনিট কথা বলতে চান, কিছু বিষয় ভারতের পক্ষ থেকে, সংস্কৃতির পক্ষ থেকে আপনি যা বলতে চান আপনি বলুন না। আমি নিজের কথা রাখতে যেই পৌঁছেছি, ওনার প্রশ্ন ছিল, ট্রান্সলেটের মধ্যেও ছিল, প্রশ্ন করেছেন যে কেন, আমি আগেই তালিকা বানিয়ে তো রেখেছিলাম, কারণ আমার তো ভাই ইজ্জত সম্মান এসব তো চাই। দিয়েছে 15 মিনিট, এতে তো হালুয়া হবে। 15 মিনিট তো এটাই বুঝতে পারবো যে কি বলছে, আমি কি বলবো। এখন যে কি বলি বুঝতে পারছিলাম না, ইঞ্জিন গরম হতে 1-1.5 ঘন্টা লেগে যায় আমার। তারপরে আমি আবার হনুমানজির নাম নিই, আমার গুরু ভগবানের, উনি মুখ রাখেন সন্ন্যাসী বাবা, 2-4টে কথা সংক্ষেপে আমি হিন্ট দিয়ে দিলে সেগুলো বেশ ঠিকঠাকই বেরিয়ে যায়। আর যে ট্রান্সলেটর ছিল তাকে আমি বলি যে এরকম গন্ডগোল আছে, একবার বলে দাও, এমন হবে এখন, ঠিকুজি বানানোর যোগ্যই নয়। যেখানে এটুকু বলেছি, উনি ইংরেজিতে সবাইকে বলেন যে সিকিউরিটি সিকিউরিটি, গো 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 গো। আর দরজা বন্ধ করে ট্রান্সলেটর আর আমি আর উনি 1.5 ঘন্টা বসি, আর খুব ভালো চা খাওয়ান, 2 বার জল খাবার খাওয়ান। আমি মনে মনে বাবাজিকে বলি জয় বজরঙ্গ বলি।
তো তো যে ট্রান্সলেটরটা ছিল সে খুব খুশি হয়ে যায়, বলে এই প্রথমবার আমি জানতে পারলাম যে সাহেবের এত গোপন কথা রয়েছে। তো খুব আনন্দ হয়েছিল। এমনই আমাদের হনুমানজি। বজরংবলীর সাথে দুবাইতেও দেখা হলো? হ্যাঁ হ্যাঁ, মাস্টার গেছি, ওমানে গেছি, ওখানেও পেয়েছি, দুবাইও পেয়েছি। আর দুবাইয়ে ওখানকার এক কালচার মিনিস্টার আছেন শেখ নায়ান, ওকেও পেয়েছি। হ্যাঁ, ভারতে সমস্যা আছে। ভারতে মনে করে যে আমি মুসলমানদের বিরোধী, কিন্তু যেখানে প্রকৃত মুসলমানরা থাকেন তারা তো সবাই রেড কার্পেট বিছিয়ে আমাকে স্বাগত জানায়, কারণ আমি মানুষটা খুব ভালো। তো এখন আপনি পড়ার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি যেতে চান, পিএইচডি করতে চান? ঠিক খবর এটা। আমার উদ্দেশ্য হলো জীবনে ছাত্র হয়ে থাকাটা উচিত, পড়াশোনায় থাকা উচিত। আর যে কাজ আমি করে যাচ্ছি সেই কাজে হনুমানজির কৃপা আর গুরুর প্রসাদ আছেই। আগামী দিন আমি সব যুবকদের এটাই বলবো যে কোনো বয়সে পড়াশোনাটা করা যায়। কোন বিষয়ে পিএইচডি করবেন আপনি? পিএইচডি আমার লক্ষ্য, আর কেমব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, আর ভূতের ওপর। এটা শুনে আপনারা খুব হাসবেন। একটা বিষয় শুরু হয়েছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও, কেমব্রিজেও এবং আমেরিকার অনেক ইউনিভার্সিটিতেও একটা বিষয় হলো প্যারানর্মাল। প্যারানর্মাল বলে একটা সাবজেক্ট শুরু হয়েছে ওখানে। প্যারানর্মাল মানে অদৃশ্য শক্তি, ভূতের সম্বন্ধে জানা, বুঝেছেন? আমার কাজই হলো এটা, ভূতেদেরকে তাড়ানো। এই দেশে প্রচুর লোক আমার উপর আঙুল তুলে দেয়। এই দেশের অনেক মানুষ আমাকে লাঞ্ছনা করে যে অন্ধবিশ্বাস আমি ছড়িয়ে দিই। আর বিশেষ করে মহারাষ্ট্রের অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির কিছু সদস্য আমার উপর আঙুল তুলেছিল। তো সেই দিনে আমি ঠিক করে নিয়েছিলাম এবার প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসবো, আর তথ্যের সাথে আমি কাজকর্ম করব। এখন গুরু দ্বারা জ্ঞান দিয়ে কাজটা করেছি, বিজ্ঞানকে যুক্ত করে পিএইচডি করে প্যারানর্মালের উপরে কাজ করে মানুষের নেতিবাচকতা আমি দূর করব। কিন্তু আজকাল অনেক মানুষ যখন আপনার বিদেশ যাত্রা দেখে, আপনার গাড়িগুলো দেখে, তারা বলে যে আপনি এখন ধনীদের গুরু হয়ে গেছেন, গরিবদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাহ, গরিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে আমি তো বাঁচতেই পারবো না, কারণ আমার জীবনই দারিদ্র। এখনো সেটাই আছে, কালও সেটাই থাকবে। যতদিন বাঁচবো যেমন কাল ছিল ঠিক সেরকমই থাকবে। হ্যাঁ, মানুষ দেখা করতে আসে তো কিছু অসুবিধা অবশ্যই থাকে। আমি কখনো আমার জীবন আমি সেটা বদলাইনি। এখনো সেই মেয়েদেরই আমি বিয়ে করাই যাদের মা বাবা নেই আর যারা দিনহীন। আজও ভান্ডারা করি যাতে সবাই খেতে পায়। এখনো বাগেশ্বর ধামে আমি থাকি, 18 ঘন্টা ধরে জেগে থাকি। প্রত্যেকের সঙ্গে আমি দেখা করি। আর ভিড় যখন বেশি হয়, বেশি জনের সঙ্গে হয় না, কিন্তু যতজনই হোক আমাদের তরফ থেকে খাবার, অনেক সময় আমরা খাবার খাই না, কিন্তু মানুষের সেবা করে আমরা ছাড়ি না। যেটা আমরা আজও ছিলাম সেটা আমরা কাল থাকবো। রামকেও বলতে ছাড়েননি, আমি তো একজন সাধারণ মানুষ, আপনারা ছাড়বেন আমাকে? দেখুন, অখিলেশ যাদবের কথা শুনছিলাম, উনি বলছিলেন যে যদি বাগেশ্বর বাবার প্রবচন করাতে হয় তাহলে 50 লক্ষ টাকা খরচ করতে হবে। গরিব মানুষের তো এত ক্ষমতাই নেই ওর প্রবচন করানোর। আমি ওনাকে নিবেদন করতে চাই যে আপকি আদালতের মাধ্যমে যে যে দক্ষিণাটা আমি নিই এতে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু যতটা ওর ততটা আমি এখনো পাইনি। ওকে আমি বলবো যে ও শ্রদ্ধায় যদি আমার প্রবচন করাতে চায়, আমি ওর গ্রামে যেখানেই বলবে আমি সেখানেই চলে আসবো। টেন্টও আমি নিজে আনবো, সাউন্ড আমি নিয়ে চলে আসবো। যজমান কিন্তু ওকে হতে হবে, 1 টাকাও দক্ষিণ আমি নেব না। ও প্রবচন শুনে চলে যাবে। আদিবাসীদের কথায়, আদিবাসীদের জায়গায় গিয়ে আমি ওদের যজমানকে বানিয়ে নিজের টেন্ট লাগিয়ে নিজের সাউন্ড লাগিয়ে আমি প্রবচন করেছি। তার প্রশংসা উনি কখনো করেছেন আজ অব্দি? আমি আজ হ্যাঁ দক্ষিণা নিই, 2টো বাধ্যবাধকতা আছে। যে কারণে একটা, ক্যান্সার হাসপাতালের জন্য আমাদের জায়গা খুব পিছিয়ে পড়া, ওখানে ভীষণ দরিদ্র মানুষ আছে, আর মানুষ বিশ্বাসের নামে ধর্মান্তরণ করানো হয় ওখানে। তো আমি চাই মন্দির বানিয়ে নয়, বরং হসপিটাল বানিয়ে মরবো, বুঝেছেন? দ্বিতীয়টা, অন্নপূর্ণা ভান্ডারা। দেখুন, আমার বাবা তো মুখ্যমন্ত্রী ছিলেন না, তাই ব্যবস্থা চালাতে হলে তো দক্ষিণা তো লাগবেই। কেউ শ্রদ্ধার সাথে দিয়ে দেয় তো আমি তাকে বারণ করি না, কিন্তু যদি কোনো এই দেশের ব্যক্তি এত বড় মনের হয়ে থাকে, যার ইচ্ছা একবার জেগে উঠবে, আমার ক্যান্সার হসপিটাল এবং অন্নপূর্ণা সেবার দায়িত্ব সে নিজে নিয়ে নেবে, আর সেটা করতে তৈরি থাকবে, যে তখন আমি আপকি আদালতে বুক ঠুকে এটা বলে দিতে পারি যে হনুমান যে নিয়ে এসেছেন ওনার শপথকে আমি বলে দিচ্ছি যতদিন আমি বাঁচবো 1 টাকাও নিজের পকেটে আমি নেব না, তাকে দিয়ে দেব। ব্যাস, এই 2টো শর্ত আমার পূরণ করে দিক, আমার কোনো কামনা থাকবেই না। আমাদের ভজন
আমাদের কথা, আমার প্রবচন কখনো টাকার জন্য একেবারেই নয়। হ্যাঁ, কেউ দিলে তো সদুপযোগ লাগানোর প্রেরণা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তাতে মন্দটা কি? এই দেশে যারা নাচানাচি করছে কোটি টাকা নেয়, নেতারাও তো নিজেদের বেতনটা নিয়ে নেয়, ঘুষখোর তো আলাদা করে নেয় তারা। দেখুন, ধোয়া তুলসী পাতা কেউ নয়, কিন্তু দক্ষিণা নিয়ে যদি কোনো মেয়ের বিয়ে দিয়ে দেয়, দক্ষিণা নিয়ে যদি ভান্ডারা করাই, দক্ষিণা নিয়ে যদি ক্যান্সার হসপিটাল বানায়, তাহলে আমি মনে করি সেটা সৎ কাজ। এই দেশের প্রত্যেক ব্যক্তির সেটাই করা উচিত।